আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে 47তম বিসিএস এর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান অংশের যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। তো প্রথমে আসে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশে 47তম বিসিএস এর প্রশ্ন মোটামুটি মানে অন্যান্য বিসিএস এর তুলনায় অনেক বেশি কঠিন হয়েছে। দেখি কেমন প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে ই কমার্সে সুরক্ষিত অনলাইন লেনদেনে প্রধানত কোন ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। আমরা ই কমার্স সাইটে আমরা যখন লেনদেন করি বা কোনো কিছু কেনাকাটা করি, ওই কেনাকাটার ক্ষেত্রে কোন প্রোটোকলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা কোন প্রোটোকলটা হচ্ছে সিকিউর। এটার আনসার হচ্ছে 3 নাম্বার, যেটা হচ্ছে HTTPS। এটা হচ্ছে ই কমার্সে আমরা যখন অনলাইনে লেনদেন করি, ওই অনলাইনে লেনদেনের ক্ষেত্রে যে প্রোটোকল ব্যবহার করা হয় এই প্রোটোকলের ক্ষেত্রে HTTPS এটা হচ্ছে সবচেয়ে সুরক্ষিত। এখন সুরক্ষিত বলতে কি বোঝাচ্ছে, আমরা যখন অনলাইনে কেনাকাটা করি তখন ওখানে আমাদের যেমন মেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ওগুলা দিতে হয়। তো ওই তথ্যগুলো যেন সুরক্ষিত থাকে এই জন্য সবচেয়ে বেশি মানে যে প্রোটোকলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে HTTPS। এটার মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। HTTPS, এটার এস মানে হচ্ছে সিকিউর। আরেকটা আছে যে HTTP, হ্যাঁ এই প্রোটোকলও ব্যবহার করা হয়, বাট HTTP এর চেয়ে HTTPS যেটা এটা আরো বেশি সুরক্ষিত, কারণ ওটা HTTP এর চেয়ে মোর সিকিউর। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তাহলে আমরা যখন অনলাইনে কেনাকাটা করব বা ই কমার্স সাইট থেকে কোনো কিছু কিনবো, তখন আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট বা আমাদের পাসওয়ার্ড, আইডি এগুলো যখন দিই, তখন আমরা যদি HTTP প্রোটোকল ইউজ করা যে ওয়েবসাইট গুলা, ওগুলা থেকে কেনাকাটা করলে আমাদের ইনফরমেশন গুলা সিকিউর থাকে। তাহলে একের আনসার হচ্ছে গ নাম্বার। নেক্সট প্রশ্ন, বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহার করা হয়। এখানে প্রশ্নটা কিন্তু একটু কেয়ারফুলি পড়তে হবে। যেখানে বলছে যে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে, তাহলে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য রাউটার এবং সুইচ দুইটাই কিন্তু নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে বলছে যে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে, বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য আমরা হচ্ছে রাউটার ব্যবহার করি, আর সুইচ হচ্ছে একই নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়। যে যদি প্রশ্ন হইতো যে একই নেটওয়ার্কের মধ্যে, তাহলে আনসার হইতো সুইচ। যেহেতু বলছে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে, জন্য আনসার হচ্ছে ক নাম্বার, যে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য রাউটার ব্যবহার করা হয়। আর সুইচ হচ্ছে একই নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য হচ্ছে আমরা সুইচ ব্যবহার করি। আর ব্রিজ হচ্ছে দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করে। ধরেন এখানে নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2, দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করে হচ্ছে ব্রিজ। আর হাব হচ্ছে বিভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করে। ধরেন এটা একটা হাব, এর সাথে বিভিন্ন ডিভাইসকে একসাথে যুক্ত করতেছে। ধরেন বিভিন্ন কম্পিউটারকে এরকম হচ্ছে যুক্ত করে, এটা হচ্ছে হাব। তাহলে হাবের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটারকে পরস্পর যুক্ত করা। ব্রিজ হচ্ছে দুইটা নেটওয়ার্কে একসাথে যুক্ত করে, আর সুইচ হচ্ছে একই নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করে। আর বিভিন্ন ধরনের নেটওয়ার্ক বা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য আমরা রাউটার ইউজ করি। তাহলে এটার আনসার হচ্ছে রাউটার। নেক্সট প্রশ্ন, ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদের প্ল্যাটফর্ম সরবরাহ করে। তাহলে কোশ্চেন চাইছে যে প্রোগ্রামারদেরকে প্ল্যাটফর্ম সরবরাহ করে নিচের কোন মডেলটি। ক্লাউড কম্পিউটিং এর 4টা মডেল আছে। এগুলো হচ্ছে মডেল IaaS, SaaS, PaaS, DaaS। এগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর 4টা মডেল। এখন ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন এক ধরনের সেবা যেটা আমাদের কম্পিউটারে হার্ডওয়্যার ব্যবহার না করে অন্য কোনো থার্ড পার্টির হার্ডওয়্যার বা বিভিন্ন কম্পিউটার যে সার্ভিস ওগুলো আমরা ইউজ করি। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যে
ইন্টারনেট সেবাদানকারী কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সার্ভিস অথবা হার্ডওয়্যার সেবা নেওয়া। তাহলে ক্লাউড কম্পিউটিং হচ্ছে যে ইন্টারনেট সেবা প্রদান করে এরকম কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কম্পিউটিং সেবা, কম্পিউটারের যে কোনো ধরনের সেবা অথবা হার্ডওয়্যারের কোনো সুবিধা নেওয়াটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর চারটা মডেল আছে। চারটা মডেলের মধ্যে প্রথমটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। তারপরে হচ্ছে এসএস, সফটওয়্যার এজ এ সার্ভিস। সফটওয়্যার এজ এ সার্ভিস। তিন নাম্বারটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। আর তারপরেরটা হচ্ছে ডি নাম্বার হচ্ছে ডেস্কটপ এজ এ সার্ভিস। এখন এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর চারটা মডেল। কোয়েশ্চেন হয়েছিল যে কোন মডেল কি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদেরকে প্ল্যাটফর্ম সরবরাহ করে। তাহলে আইএএস যেটা, এটা হচ্ছে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারের কোনো সাপোর্ট দরকার হইলে আইএএস আমাদেরকে মানে ওই সাপোর্টটা দেয়। যদি সফটওয়্যার কোনো ধরনের এক্সট্রা সফটওয়্যার, যে ধরনের একটা সফটওয়্যার দামি সফটওয়্যার, এটা আমি কিনতে চাচ্ছি না, আমি অন্য কারো কাছ থেকে মানে অন্য কারো কেনা সফটওয়্যারটা ওটা আমি পে করার বিনিময়ে আমি ইউজ করতে চাচ্ছি, আমি ইউজ করবো, ইউজ করার জন্য একটা পেমেন্ট দেবো অনেক দামি, এটা আমি কিনবো না, না কিনে আমি জাস্ট ইউজ করব। এখন ওই ইউজ করার বিনিময়ে আমি পয়সা দিব। তাহলে এসএএস হচ্ছে সফটওয়্যার সুবিধা দিয়ে থাকে, পিএএস হচ্ছে প্ল্যাটফর্মের সুবিধা দেয়। তাহলে প্রশ্ন ছিল যে প্রোগ্রামারদেরকে প্ল্যাটফর্ম সরবরাহ করে কোন মডেলটি, এটা হচ্ছে পিএএস ফার্স্ট, যেটা যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তাহলে তিনের আনসার হচ্ছে গ নাম্বার, যে পিএএস। ক্লাউড কম্পিউটিং এর পিএএস মডেলটা হচ্ছে প্রোগ্রামারদেরকে প্ল্যাটফর্ম ইউজ করার যে সুবিধা, ওই সুবিধাটা সরবরাহ করে থাকে। নেক্সট প্রশ্ন, একটি কম্পিউটার সিস্টেমে এই বাইনারি সংখ্যাটার মান ডেসিমেলে কত হবে? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই প্রশ্নটা ভুল করছে, কারণ এটা হচ্ছে আমরা যদি নর্মালি বাইনারি সংখ্যা থেকে ডেসিমেলে কনভার্ট করি, ধরেন বাইনারি সংখ্যা থেকে ডেসিমেলে কনভার্ট করার যে শর্টকাট নিয়ম ছিল, আমরা যদি সূত্র বসাই যে 1, 2, 4, 8, 16, 32, 64। এখন যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে এগুলো জাস্ট বসাবো নিচে। আমরা যদি পিছন থেকে বসে আসি তাহলে 1, 1, 0, 1, 0, 1, 1, তাহলে এখানে হবে 128। মানে এই সূত্রটা হচ্ছে জাস্ট ডাবল করে করে আগানো, এক থেকে শুরু করে ডাবল করে করে আগানো। 1, 2, 4, 8, 16, 32, 64, 128, জাস্ট ডাবল করে করে আগানো। তারপরে কি, যে সংখ্যাগুলোর নিচে ওয়ান আসছে ওই সংখ্যাগুলো যোগ করে দিলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডেসিমাল নাম্বার সেটা পেয়ে যাব। তাহলে 128, 64, 8, 2, 1, এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আনসার আসবে হচ্ছে 203। তাহলে অপশনে 203 আছে, তার মানে গ নাম্বারটা আনসার। বাট এখানে অপশনে দেখেন -52, -53, 203, এবং এই গ নাম্বারটাই হচ্ছে মূল টুইস্ট। এখানে বলছে কি উপরের সবকটি হতে পারে, তার মানে এখানে কিন্তু বলে নাই যে উপরের সবকটি আনসার, এক্স্যাক্টলি কিন্তু বলে নাই যে তিনটাই আনসার। এখানে বলছে উপরের সবকটি হতে পারে, তার মানে তিনটাই হওয়ার সম্ভাবনা আছে। এখন আমাকে দেখতে হবে যে অন্য কোনো ভাবে যে ডেসিমাল মানে বাইনারি সংখ্যাটা দিছে, এই বাইনারি সংখ্যাটার ডেসিমাল মান এই দুইটা আসে কিনা, কারণ বলছে না সবকটি হতে পারে। এখন তাহলে দেখি হতে পারে কিনা ওগুলা। একটা তো বের করলাম আমরা যে
এখান থেকে ডিরেক্ট আমরা ডেসিমাল যখন বের করি তাহলে 203 আসছে। তার মানে 203 আসছে, একটা পসিবল নাম্বার আসছে। এখন বাকি দুইটা কোনোভাবে আসে কিনা ওই দুটো কিন্তু চেক দিতে হবে, এবং মানে সারপ্রাইজিংলি ক আর খ ডেসিমাল সংখ্যায় আসে, এবং এটার মানে এক্সাক্ট আনসারটা হচ্ছে কিন্তু ঘ। হ্যাঁ, ম্যাক্সিমামে 203 বের করে গ দাগে এসছি আমরা। 47 যারা প্রিলিমিনারি পরীক্ষা দিছে, ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম বলতে প্রায় 99% খুব এই লাস্টের আনসারটা দাগাইছে এরকম ক্যান্ডিডেট খুবই কম, একদম নাই বললেই চলে। কারণ 203 আসছে দাগে আসছে, কিন্তু এখানে কিন্তু বলছে যে উপরে সবকটি হতে পারে, তার মানে বাকিগুলো দেখতে হবে হয় কিনা। তাহলে দেখি হয় কিভাবে হয়, মানে এটা এটা আনসার হচ্ছে গ নাম্বার। হ্যাঁ, এটা আনসার হচ্ছে যে উপরে সবকটি হতে পারে, এটা হচ্ছে আনসার। এখন কিভাবে হয় দেখেন, যে নাম্বারটা দেওয়া ছিল এটা তাই 203 একটা বের করলাম। এখন এটা যদি ফার্স্ট কমপ্লিমেন্ট বের করি, আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট করছিলাম না, ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্টও কিন্তু ডেসিমাল নাম্বার। এখন আমরা ওটা যেটা বের করছি 203, হ্যাঁ 203 ছিল আনসাইন্ড নাম্বার। আনসাইন্ড বলছে মানে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা কিন্তু আমরা ওখানে প্রকাশ করি নাই বা বোঝা যাচ্ছে না, যে 203 নর্মাল আমরা ডেসিমেলে বের করছি। এখন ফার্স্ট কমপ্লিমেন্ট আর সেকেন্ড কমপ্লিমেন্টটা যদি বের করি, যেমন সংখ্যাটা যেটা ছিল 11001011, এটা ছিল গিভেন নাম্বার, বাইনারি সংখ্যা, এটা গিভেন নাম্বার ছিল। এখন আমরা যদি ফার্স্ট কমপ্লিমেন্ট বের করি এই সংখ্যাটা, যে ফার্স্ট কমপ্লিমেন্ট, তাহলে ফার্স্ট কমপ্লিমেন্টে আহ এখন হচ্ছে আমরা সাইন্ড নাম্বার বের করবো আর কি। সাইন বলতে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক ওইটা কনসিডার করে আমরা এখন বের করব। প্রথম ডিজিট 1 মানে হচ্ছে ঋণাত্মক, আর প্রথম ডিজিট হচ্ছে 0 মানে হচ্ছে ধনাত্মক নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারি সংখ্যার এই ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট যখন বের করি, তাহলে রুলস হচ্ছে প্রথম নাম্বার যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার, আর প্রথম নাম্বার যদি 0 হয় তাহলে সেটা হবে পজিটিভ সংখ্যা। তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে বাইনারি সংখ্যা, এটার প্রথম নাম্বারটা বা ডিজিটটা যেহেতু 1, তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা। তাহলে ফার্স্টে বুঝলাম যে এটা একটা নেগেটিভ সংখ্যা। এখন ফার্স্ট কমপ্লিমেন্ট বের করি। ফার্স্ট কমপ্লিমেন্ট বের করার নিয়ম কি ছিল? জাস্ট বাইনারি ডিজিট, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1। তাহলে আমরা যদি এটা ফার্স্ট কমপ্লিমেন্ট বের করি, তাহলে এখানে 1 আছে, এটা হবে 0, 1 এর জায়গায় 0, 1 1 0 1 0 0, এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট। তাহলে এটার বাইনারি কত? এটার বাইনারি বের করি যদি সূত্র বসাই, যে এটার বাইনারিতে যদি আমরা এখানে সূত্র বসাই, 1 2 4 8 16 32, আর যেহেতু 0 বসানোর দরকার নেই। এখন তাহলে কোনগুলো আমরা যোগ করব? 1 এর নিচের যেগুলো ওগুলো আমরা যোগ করব। তাহলে 32, 16 আর 4, এই তিনটা যদি যোগ করি, 32, 16, 4, এই তিনটা যোগ করলে আসে হচ্ছে 52। তিনটা যোগ করলে আসে হচ্ছে 52, ফার্স্ট কমপ্লিমেন্ট। আর যেহেতু প্রথম নাম্বারটা ছিল 1, তার মানে এটা কি সংখ্যা? নেগেটিভ সংখ্যা। তাহলে ফার্স্ট কমপ্লিমেন্টে আসলো কত? -52। এই যে দেখেন -52 কিন্তু অপশনে আছে, তার মানে এটাও হইতে পারে। এখন আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট বের করি। সেকেন্ড কমপ্লিমেন্ট বের করার নিয়ম কি ছিল? জাস্ট ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হয়। তাহলে এটা ছিল ফার্স্ট কমপ্লিমেন্ট, এটার সাথে যদি আমরা 1 যোগ করি, মানে যে কালো কালার যেগুলো ওগুলো যোগ করতেছি, ওই লাল কালার এটা তো সূত্রের জন্য বসাইছিলাম। দেখেন ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করি তাহলে এটা হবে 1 0 1 0 1 1 0 0, এটা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট। সেকেন্ড কমপ্লিমেন্টের ক্ষেত্রেও দেখেন প্রথম সংখ্যা যেহেতু 1 ছিল, তার মানে এটার সেকেন্ড কমপ্লিমেন্টটাও কি ঋণাত্মক হবে। এখন আসি সূত্র। সূত্র যদি বসাই তাহলে 1 যেগুলা নিচে পড়ছিল ওগুলা যোগ হবে। তাহলে দেখেন এখানে কোনগুলো যোগ করব। এখানে আবার যদি সূত্র বসাই, এটার নিচে সূত্র বসাই যে 1 2 4 8 16 32, তাহলে 1 এর নিচে যেগুলো ওগুলো যোগ করব, তাহলে 32 16 4
আর 1, এগুলো যোগ করলে আসে 53। আর যেহেতু এটা প্রথম সংখ্যা 1 ছিল, তার মানে এটা নেগেটিভ সংখ্যা, তার মানে এটা সেকেন্ড কমপ্লিমেন্ট আসে -53। তার মানে যে সংখ্যাটা দেওয়া ছিল এই সংখ্যার ফার্স্ট কমপ্লিমেন্ট আসে হচ্ছে -52, এবং ওই সংখ্যাটার সেকেন্ড কমপ্লিমেন্ট আসে হচ্ছে -53। তার মানে -52 হইতে পারে, -53 হইতে পারে, আর প্রথম যেটা বের করছিলাম 203 এটাও হইতে পারে। তার মানে এই সংখ্যাটা ডেসিমাল সংখ্যা তিনটাই হওয়ার সম্ভাবনা আছে, এবং লাস্টের অপশনে কিন্তু এটাই দেওয়া আছে যে উপরের সবকটি হতে পারে। তার মানে এটার আনসার হচ্ছে 4 নাম্বার। এটা খুবই ক্রিটিক্যাল প্রশ্ন ছিল এবং একটা ট্র্যাপ ছিল, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্ন ভুল করবে, ওই হিসেবে কিন্তু এই প্রশ্ন মানে সেট করা, যেটা ম্যাক্সিমামরাই কি ভুল করবে। তাহলে 4-এর আনসার হচ্ছে উপরের সবকটি হইতে পারে, তিনটাই পসিবল ডেসিমাল নাম্বার। নেক্সট প্রশ্ন, কোন সিপিইউ আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহার করা হয়? এর মধ্যে অপশনে যেগুলো আছে এর মধ্যে ক, খ এবং ঘ যেটা, এগুলো হচ্ছে সিপিইউ আর্কিটেকচার। আর এখানে কলকম যেটা, এটা একটা কোম্পানি, যেহেতু একটা কোম্পানি তাহলে এটা অপশনে আসবে না, এটা এমনি বাদ। তাহলে কোন সিপিইউ আর্কিটেকচারটি স্মার্টফোনে বেশি ব্যবহার করা হয়? এখানে প্রদত্ত অপশনে যে প্রথম দুইটা x86 এবং x64, এগুলো হচ্ছে ডেস্কটপ এবং ল্যাপটপে ব্যবহার করা হয়। ডেস্কটপ এবং ল্যাপটপে হচ্ছে এই দুইটা সিপিইউ আর্কিটেকচার ব্যবহার করা হয়। আর আরআইএসসি যেটা, রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, রিডিউসড ইনস্ট্রাকশন সেট রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, রিস্ক যেটা, এটা হচ্ছে স্মার্টফোনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ এটার অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন এবং অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতে পারে। সরি, তাহলে সিপিইউ আর্কিটেকচার যেটা রিস্ক, এটা হচ্ছে স্মার্টফোনে ব্যবহার করা হয় কারণ এটার স্পিড অনেক বেশি এবং এটার দক্ষতা অনেক বেশি। আর প্রথম যে দুইটা ছিল x86 আর x64, এটা হচ্ছে ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করা হয়। আর 3 নাম্বারটা হচ্ছে একটা কোম্পানির নাম। তাহলে এটার আনসার হচ্ছে গ নাম্বার, রিস্ক। নেক্সট প্রশ্ন, কম্পিউটার টার্ন অনের সময় সঠিক অর্ডার কোনটি? এটার আনসার হচ্ছে গ নাম্বার, পোস্ট, বুট লোডার এবং কার্নেল। এখন কম্পিউটার টার্ন অনের সময় সঠিক অর্ডার কোনটি? কম্পিউটার যখন টার্ন অন করি, মানে আমরা যখন কম্পিউটারে সুইচ দেই, তখন ফার্স্টে কি ধরনের কি কাজ হয় দেখেন। কম্পিউটার যখন আমরা ফার্স্টে অন করি, তখন প্রথম যে কাজ হয় সেটা হচ্ছে সিপিইউ সিপিইউ এর সাথে আমার যে মাউস, তারপর হচ্ছে কিবোর্ড এবং মনিটর যেটা, হ্যাঁ, সিপিইউ এর সাথে মাউস, কিবোর্ড, মনিটর এগুলোর সংযোগ ঠিকঠাক আছে কিনা, এটা হচ্ছে ফার্স্টে চেক করা। আমরা যখন ফার্স্টে কম্পিউটারের সুইচ অন করি, তখন প্রথমেই যেটা চেক করা হয় সেটা হচ্ছে যে সিপিইউ এর সাথে মাউস, কিবোর্ড এবং মনিটরের সংযোগ আছে কিনা এটা চেক করা হয়। এই যে চেক করার যে প্রসেসটা, এটাকেই বলে হচ্ছে পোস্ট, পিওএসটি, পাওয়ার অন সেলফ টেস্ট। তাহলে ফার্স্টে আমরা যখন কম্পিউটার অন করি তখন পোস্টের কাজ হয়, পাওয়ার অন সেলফ টেস্ট। এটা হচ্ছে যে সিপিইউ এর সাথে মাউস, কিবোর্ড এবং মনিটরের সংযোগ ঠিক আছে কিনা ওটা চেক করা হয়। সংযোগ যদি ঠিক থাকে, তখন অপারেটিং সিস্টেমকে হার্ড ডিস্ক থেকে র্যামে তুলে দেয়। হার্ড ডিস্ক থেকে র্যামে তুলে দেওয়া হয়, সেটাই হচ্ছে বুট লোডিং। যদি পোস্ট দেখে যে সিপিইউর সাথে ওগুলো কানেকশন ঠিক আছে, তখন কি করে অপারেটিং সিস্টেমটাকে হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে তুলে দেয়, সেটাই বলে বুট লোডিং বা বুট লোডার। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেমের যে কার্নেল সিস্টেম, ওই কার্নেল প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটারটা
রান হয়। হ্যাঁ, কার্নেলটা তখন মেমোরিতে লোড হয়, তারপর হচ্ছে কম্পিউটারটা রান হয়। তাহলে কম্পিউটার যখন আমরা অন করি তখন এর সঠিক অর্ডার হচ্ছে হোস্ট, বুট লোডার, তারপর হচ্ছে কার্নেল। এটা আনসার হচ্ছে 4 নাম্বার। নেক্সট প্রশ্ন, কোন ধরনের স্টোরেজ ডিভাইস সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন? ফ্লপি ডিস্ক, এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট ভার্সন। তাহলে ফ্লপি ডিস্ক ফার্স্টে অপশনে আসবে না, যেহেতু ফ্লপি ডিস্ক হচ্ছে এই যাবৎকালে যত মেমোরি, এটা হচ্ছে সবচেয়ে পুরনো ভার্সন এবং এটা খুবই ধীরগতি সম্পন্ন। এখন হচ্ছে এইচডিডি, তারপরে হচ্ছে এসএস এইচডি, একটা হচ্ছে এসএসডি। এটা হচ্ছে তাদের সিকোয়েন্স, যে এইচডিডির চেয়ে এসএসডি দ্রুতগতি সম্পন্ন। এটার চেয়ে এসএসএইচডি যেটা, এটা হচ্ছে এইচডিডির চেয়ে দ্রুতগতি সম্পন্ন, আর সবচেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন হচ্ছে এসএসডি। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট সলিড স্টেট। হ্যাঁ, একটা হচ্ছে এইচডিডি। এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক ড্রাইভ। এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এসএসএইচডি হচ্ছে সলিড স্টেট হাইব্রিড ড্রাইভ, আর এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ। আর এটা হচ্ছে জাস্ট সলিড স্টেট হাইব্রিড, সলিড স্টেট হাইব্রিড ড্রাইভ। এর মধ্যে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হচ্ছে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন। তাহলে সাতের আনসার হচ্ছে এসএসডি। নেক্সট প্রশ্ন, যে ধরা যাক অ্যালগোরিদম এর রানিং টাইম হচ্ছে এটা, আর বি এর রানিং টাইম হচ্ছে এটা, তাহলে নিচের কোনটি সবচেয়ে সঠিক? তাহলে অ্যালগোরিদম এ আর বি এর রানিং টাইম দেওয়া আছে, তাহলে এ এর টাইম দেওয়া আছে হচ্ছে ও এন স্কোয়ার, আর বি এর রানিং টাইম দেওয়া আছে হচ্ছে এন। তাহলে নিচের কোনটি সঠিক? অ্যালগোরিদম এ বি এর চেয়ে ধীর গতির, দ্রুত গতির। এখন দেখেন বিভিন্ন প্রশ্নের আনসার কিন্তু আমরা অপশন বাদ দিয়েও টেস্ট করতে পারি। দেখেন ক আর ঘ যেটা, দেখেন অলমোস্ট সেম। কত বলছে কি অ্যালগোরিদম এ বি এর চেয়ে ধীর গতির, আর লাস্টে বলছে বি সর্বদা এ এর চেয়ে দ্রুত চলে, মানে কথা কিন্তু সেমই। এখানে বলছে এ বি এর চেয়ে ধীরে চলে, তার মানে বি হচ্ছে এর চেয়ে ফাস্ট চলে। তাহলে দুইটা মোটামুটি সেম কথাই বলছে, মানে দুইটা। এখানে অবশ্য সর্বদা বলা আছে, মানে দুইটা এমনি বাদ দেওয়া যায়। তাহলে এই দুইটা থেকে একটা হবে। এখন দেখেন গতি কখন কম বেশি হয়? যখন টাইমিং বেশি হয় তখন কি ধীরগতি হয়। ধরেন একটা কাজ করতে যার সময় বেশি লাগে, মানে টাইমিং বেশি নেয়, তার মানে তার দ্রুত দ্রুততা কম, মানে তার হচ্ছে দক্ষতা কম ওরকম। তাহলে একটা কাজ করতে যার সময় কম লাগে তা সে দ্রুত গতি সম্পন্ন, আর যার সময় বেশি লাগে সে হচ্ছে ধীর গতি সম্পন্ন। তাহলে এর সময় দেখেন ও এন স্কোয়ার, আর বি এর সময় হচ্ছে ও এন। তার মানে সময় বেশি লাগে কার? এর এর সময় হচ্ছে বেশি। তাহলে এ যেহেতু সময় বেশি নেয়, তার মানে এটা অবশ্যই কি হবে? ধীর গতি সম্পন্ন হবে, যেহেতু তার সময় বেশি লাগে। আর বি যেহেতু সময় কম লাগতেছে এখানে ও এন, তার মানে বিটা কি হবে? এর চেয়ে দ্রুত গতি সম্পন্ন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ হবে ধীর গতি, বি হবে দ্রুত গতি। তার মানে এটা হচ্ছে বি এর চেয়ে ধীর গতি সম্পন্ন। তাহলে দেখেন বিতে কি বলা আছে? অ্যালগোরিদম এ বি এর চেয়ে দ্রুত গতির, তাহলে এ এর চেয়ে বি দ্রুত গতির না, তাইলে 2 নম্বর বাদ। লাস্টে বলা আছে দেখেন, লাস্টে কি বলছে? বি এর চেয়ে দ্রুত গতি সম্পন্ন। হ্যাঁ, এটা আমরা এটাই পাইছি যে বি এর গতি এর চেয়ে দ্রুত হবে, এর গতিটা ধীর হবে। প্রথমটা তো কিন্তু এটাই বলা আছে যে অ্যালগোরিদম এ বি এর চেয়ে ধীর গতি সম্পন্ন। আর সিতে দেখেন বলা আছে অ্যালগোরিদম এ বি এর চেয়ে অ্যাসিম্পটোটিক্যালি ধীরগতি সম্পন্ন। অ্যাসিম্পটোটিক্যালি মানে হচ্ছে, মানে ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, ভ্যালু হচ্ছে দীর্ঘমেয়াদী, মানে এটা মানে হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি মানে হচ্ছে দীর্ঘমেয়াদী।
দীর্ঘমেয়াদে, অথবা আমি যদি ভ্যালুটা ইনক্রিজিং ভ্যালু, মানে এর যে টাইম দেওয়া ছিল ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে বা দীর্ঘমেয়াদে। যদি এর ভ্যালু অনেক বেশি কম হয়, মানে একদম ছোট ভ্যালু হয়, তখন এ আর বি এর টাইমিং সেম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি ইনক্রিজিং ভ্যালু হয়, হ্যাঁ, এ আর বি এর ভ্যালু যদি ইনক্রিজিং হয়, তাহলে সবসময় এ হবে ধীরগতি সম্পন্ন, বি হবে দ্রুত গতি সম্পন্ন। একমাত্র গ নাম্বারে দেখেন এটা বলা আছে যে অ্যালগোরিদম এ বি এর চেয়ে অ্যাসিম্পটোটিক্যালি ধীরগতি, মানে দীর্ঘমেয়াদে বা আমি যখন ইনক্রিজিং ভ্যালুতে ইনপুট দিব, তখন হচ্ছে এটা সবসময় ধীরগতি হবে। এ কিন্তু সবসময় ধীরগতি হবে না। যখন ভ্যালুটা অনেক বেশি কম হবে, তখন পার্থক্য ওরকম হয় না, অনেক সময় সেম হয়ে যায়। কিন্তু ভ্যালু যদি আস্তে আস্তে মানে ইনক্রিজিং হয়, বাড়তে থাকে, তখন অ্যালগোরিদম এটা সবসময় বি এর চেয়ে ধীরগতি হবে। আনসার হচ্ছে গ নাম্বার। তাহলে অ্যালগোরিদম এটা হবে বি এর চেয়ে অ্যাসিম্পটোটিক্যালি ধীরগতি সম্পন্ন। নেক্সট প্রশ্ন, এলএলএম চালানোর জন্য নিম্নোক্ত কম্পিউটারের কোন যন্ত্রাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এখন বলছে এই এলএলএম চালানোর জন্য নিচের কম্পিউটারের কোন যন্ত্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? র্যাম, গ্রাফিক্স কার্ড, প্রসেসর, স্টোরেজ ডিভাইস। এলএলএম যেটা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা, এটার জন্য আমরা যে নর্মালি কম্পিউটার সব কাজ কে করে, সিপিইউ করে। এখন এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে সিপিইউটা অত্যন্ত ধীর গতিতে কাজ করে, মানে আমার যেই কম্পিউটারের যেই ফাস্টনেস বা যত দ্রুত গতিতে কাজ করা প্রয়োজন, সেটা করতে পারে না। কিন্তু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে চালানোর জন্য আমার অনেক বেশি গণনা এবং অনেক বেশি প্রসেসিং এর প্রয়োজন হয়। হ্যাঁ, অনেক বেশি গণনা এবং প্রসেসিং এর প্রয়োজন হয়, যেটা সিপিইউর পক্ষে সম্ভব হয় না। এজন্য গ্রাফিক্স কার্ড দরকার হয়। দেখবেন যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং বা অনেক প্রোগ্রামিং বা কোডিং করে, তারা দেখবেন আলাদা গ্রাফিক্স কার্ড লাগায়। গ্রাফিক্স কার্ড ইউজ করলে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে গণনা এবং মাল্টি প্রসেসিং করতে অনেক বেশি সুবিধা হয় এবং অনেক বেশি ফাস্ট হয়। তাহলে এলএলএম চালানোর জন্য কম্পিউটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গ্রাফিক্স কার্ড। নেক্সট প্রশ্ন, কোয়ান্টাম কম্পিউটিং এর জনক কাকে মনে করা হয়? হ্যাঁ, এই প্রশ্নটাতে কনফিউশন আছে, অনেকেই রিচার্ড ফাইনম্যান বলে, বাট আনসার হচ্ছে ক নাম্বার। হ্যাঁ, এটা হবে না, রিচার্ড ফাইনম্যান না। রিচার্ড ফাইনম্যান এবং পল বেনিওলফ, তারা মানে কোয়ান্টাম কম্পিউটিং এর ধারণা এস্টাবলিশ করার জন্য তাদের অবদান আছে, বাট তারা জনক না। জনক হচ্ছে ডেভিড ডয়েচ। ডেভিড ডয়েচ হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর জনক, কারণ উনি কোয়ান্টাম মানে কম্পিউটিং এর সম্পূর্ণ মডেল প্রস্তাব করেছেন 1985 সালে। 1985 সালে যে কোয়ান্টাম কম্পিউটিং, যেটা কোয়ান্টাম কম্পিউটিং এর সম্পূর্ণ মডেল প্রস্তাব করেন। কোয়ান্টাম কম্পিউটিং এর সম্পূর্ণ মডেল 1985 সালে ডেভিড ডয়েস প্রস্তাব করেন, এবং ওনার প্রস্তাবনা অনুযায়ী কোয়ান্টাম কম্পিউটিং চালু হয়। এখানে রিচার্ড ফাইনম্যান এবং পল বেনিউলফ হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর ধারণা বা পূর্ণাঙ্গ মান উপস্থাপনের ক্ষেত্রে বা বিভিন্ন বৈজ্ঞানিক এবং গাণিতিক ইয়াতে তাদের অবদান আছে কোয়ান্টাম কম্পিউটিং এ, বাট সম্পূর্ণ যে মডেল কোয়ান্টাম কম্পিউটিং এটা প্রদান করেন ডেভিড ডয়েচ। এই জন্য এটার আনসার হবে ক নাম্বার, যে কোয়ান্টাম কম্পিউটিং এর জনক হচ্ছে ডেভিড ডয়েচ। নেক্সট প্রশ্ন, একটি কম্পিউটারের প্রসেসর ক্লক স্পিড দেওয়া আছে 4 GHz, এটার ক্লক সাইকেল টাইম কত? এখানে কোশ্চেনে ভুল আছে। কোশ্চেন বলতে আপনাদের মেইন পরীক্ষার প্রশ্নে ভুল ছিল, মাইকেল আসে, এটা হবে সাইকেল। হ্যাঁ, ক্লক সাইকেল টাইম কত, স্পিড দেওয়া আছে। এখন ক্লক সাইকেল টাইমের সূত্র হচ্ছে টাইম ক্লক সাইকেল টাইমের সূত্র হচ্ছে 1/f, ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে ক্লক টাইম মানে সাইকেল টাইমের সূত্র। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 4 GHz। যেহেতু 4 GHz দেওয়া আছে, এটাকে হার্টসে নিয়ে আসি, তাহলে 4 × 10⁹ হার্টস। তাহলে এটা হচ্ছে পরীক্ষায় দেওয়া আছে।
তাহলে ক্লক সাইকেল টাইম 1/f, তাহলে কি হবে 1/4 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এটাকে যদি করি আলাদা করি 1/4, 1/4 মানে হচ্ছে 0.25, আর 10 টু দি পাওয়ার 9 কে যদি উপরে ওঠাই তাহলে হবে 10^9 সেকেন্ড। তাহলে 0.25 ইন্টু 10^10^9, 10^9 মানে হচ্ছে ন্যানো সেকেন্ড। তাহলে 0.25 ন্যানো সেকেন্ড হচ্ছে আনসার। এখন অপশনে দেখেন 0.259, 2.5 মাইক্রো সেকেন্ড। এখানে ক নম্বর অপশনে আছে 2.5 ন্যানো সেকেন্ড, বাট অ্যাকচুয়াল আনসার হচ্ছে 0.25 ন্যানো সেকেন্ড। এখন যেহেতু ওখানে আনসার নাই, অ্যাকচুয়ালি সঠিক উত্তর নাই, আর যদি সঠিক উত্তর একটা হিসেবে নিতে হয় তাহলে ক নাম্বারটাই সঠিক উত্তর হিসেবে নিতে হবে, কারণ এটাই হচ্ছে সর্বোচ্চ কাছাকাছি মান। 0.25 ন্যানো সেকেন্ড, এটা সর্বোচ্চ কাছাকাছি মান হচ্ছে এখানে 2.5 ন্যানো সেকেন্ড। ওই হিসেবে ক কে আনসার হিসেবে ধরা যায়, বাট এখানে অ্যাকচুয়াল আনসারটা এখানে নাই। বাট যেহেতু এখানে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে যে একটাকে সঠিক হিসেবে ধরতে হয়, সর্বোচ্চ কাছাকাছি মান সেটা হচ্ছে 2.5 ন্যানো সেকেন্ড। ওই হিসেবে এটার আনসার হচ্ছে ক। নেক্সট প্রশ্ন, প্রিসিশন এগ্রিকালচারে সাধারণত নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? প্রিসিশন এগ্রিকালচার হচ্ছে আধুনিক প্রযুক্তির কৃষি ব্যবস্থা, যেখানে মাটির গুণাগুণ, মাটির উপাদান, মাটির যে যে পুষ্টিমান, এগুলা আইডেন্টিফাই করে ওখানে ওই প্রয়োজন মতো মানে সার দেওয়া হয়, এবং যেটা ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য মানে প্রযুক্তির ব্যবহার আর কি, মানে কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি, মানে যেই এগ্রিকালচার বা কৃষি প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা হয় সেটা হচ্ছে প্রিসিশন এগ্রিকালচার। এখানে নিচে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস। হ্যাঁ, আইওটি, ইন্টারনেট অফ থিংস। এই আইওটি ব্যবহার করে যে মাটির যে পুষ্টি গুণাগুণ সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করা হয়, যেমন জমির আর্দ্রতা, তাপমাত্রা, পুষ্টি উপাদান এবং অন্যান্য পরিবেশগত সবকিছু উপাদান এই আইওটির মাধ্যমে আইডেন্টিফাই করে যে আধুনিক কৃষি পদ্ধতিতে ফসলের উৎপাদন বৃদ্ধি করা হয়। তাহলে 12 আনসার হচ্ছে আইওটি সেন্সর। নেক্সট প্রশ্ন, অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি কেন ব্যবহার করা হয়? অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় হচ্ছে, আমরা যে র্যাম ইউজ করি আমাদের পিসিতে বা মোবাইলের র্যাম, এই র্যামের পরিমাণটা কম থাকে। এখন র্যামের পরিমাণ বাড়ানোর জন্য বা আমরা যখন অনেক বড় প্রোগ্রাম লোড করতে চাই তখন র্যামের পরিমাণ বেশি দরকার হয়। এই র্যামের পরিমাণ বাড়ানোর জন্য এই ভার্চুয়াল মেমোরিটা কি করে, সেকেন্ডারি স্টোরেজকে র্যাম হিসেবে ইউজ করে। সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে মানে হার্ড ডিস্ক যেটা। তো নর্মালি র্যাম তো প্রাইমারি মেমোরি, হ্যাঁ, র্যাম রম এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি, বাট র্যামের মানে স্টোরেজ যেহেতু কম থাকে, সীমিত আকারে থাকে, যেটা বড় প্রোগ্রাম রান করার ক্ষেত্রে পর্যাপ্ত না, সেই ক্ষেত্রে ভার্চুয়াল মেমোরি কি করে, যে সেকেন্ডারি স্টোরেজ, যেটা সেকেন্ডারি স্টোরেজটাকে এই র্যাম হিসেবে ব্যবহার করে ভার্চুয়াল মেমোরি। তাহলে ভার্চুয়াল মেমোরির কাজ হচ্ছে, অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরির কাজ হচ্ছে যে সেকেন্ডারি স্টোরেজকে প্রাইমারি স্টোরেজ বা র্যাম হিসেবে ইউজ করে র্যামের পরিমাণ বাড়ায় দেয়, তখন হচ্ছে সিস্টেমটা ফাস্ট হয়। এটা আনসার হচ্ছে গ নাম্বার। নেক্সট প্রশ্ন, কম্পিউটার সিস্টেমে বেঞ্চমার্কিং করা হয় কি পরিমাপ করার জন্য? কোনটি পরিমাপ করার জন্য বেঞ্চমার্কিং করা হয়? এখন বেঞ্চমার্কিং জিনিসটা কি? বেঞ্চমার্কিং প্রসেসটাই হচ্ছে যে একটা নির্দিষ্ট কাজ কত দ্রুত করতে পারে, সেটা হচ্ছে বেঞ্চমার্কিং। মানে বেঞ্চমার্কিং প্রসেসটা হচ্ছে এটা নির্দিষ্ট কাজ কত দ্রুত বের করতে পারে সেটা আইডেন্টিফাই করাটাই হচ্ছে বেঞ্চমার্কিং। যেমন প্রসেসর, মেমোরি, গ্রাফিক্স, স্টোরেজ, অন্যান্য উপাদানের কার্যকারিতা যাচাই করে। বেঞ্চমার্কিং মানে হচ্ছে যেটা কম্পিউটারের প্রসেসর, গ্রাফিক্স এবং অন্যান্য কাজকর্ম কত দ্রুত করতে পারে সেটাই হচ্ছে বেঞ্চমার্কিং। তাহলে বেঞ্চমার্কিং করা হয় কি জন্য? একটা সিস্টেমের কর্মদক্ষতা যাচাই করতে, মানে কত দ্রুত একটা কম্পিউটার কাজ করতে পারে বা একটা সিস্টেম কত দ্রুত রান করতে পারে সেটা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে বেঞ্চমার্কিং করা হয়। তাহলে এটা আনসার হচ্ছে খ নাম্বার। নেক্সট প্রশ্ন, নিচের কোন ডিভাইসটি প্রধানত এমবেডেড সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়? এখন এমবেডেড সিস্টেম কি? এমবেডেড সিস্টেম হচ্ছে স্পেশাল টাইপ অফ কম্পিউটার, যেটা হচ্ছে একটা
একটা মাত্র বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। যে আমরা যেমন কম্পিউটার ইউজ করি, কম্পিউটার দিয়ে কিন্তু মাল্টি ফাংশনাল কাজ করা যায়, মানে একটা কম্পিউটার দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। বাট এমবেডেড সিস্টেমটা হচ্ছে, এমবেডেড সিস্টেম একটা কম্পিউটার, বাট এটা হচ্ছে একটা স্পেসিফিক কাজের জন্য তৈরি করা হয়। যেমন এটিএম বুথ, আমরা যেমন এটিএম বুথ থেকে টাকা তুলি, এটিএম বুথ, এটা এটিএম বুথ কিন্তু একটা কম্পিউটার, বাট এটা শুধু একটা স্পেশাল কাজের জন্যই তৈরি করা। এটা হচ্ছে এই ধরনের এমবেডেড সিস্টেম। তারপরে যে রুমে এসি, এগুলো এমবেডেড কম্পিউটার। এটিএম বুথ, এসি, মাইক্রো ওভেন, মাইক্রো ওভেন, তারপর হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এগুলো হচ্ছে এমবেডেড সিস্টেমের উদাহরণ, যে একটা মানে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কম্পিউটার, যেটা হচ্ছে স্পেসিফিক কাজের জন্য তৈরি করা হয়। তাহলে এখানে নিচের কোন ডিভাইসটা হচ্ছে এমবেডেড সিস্টেমে ব্যবহার করা? রাউটার ব্যবহার করা হয় না, সুপার কম্পিউটার সে নিজে এক ধরনের কম্পিউটার, এটাও ব্যবহার করে না। হাই এন্ড সার্ভার, এটা একটা সার্ভার। তাহলে যেটা রয়ে গেছে অপশন গ নাম্বার হচ্ছে আনসার, যে মাইক্রো কন্ট্রোলার। যে প্রধানত এমবেডেড সিস্টেমে মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে মূলত এমবেডেড সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে 15 আনসার হচ্ছে 4 নাম্বার, মাইক্রো কন্ট্রোলার। আর তারপরে যে রুমে সিসি ক্যামেরা ইউজ করি, যেটা সিসি ক্যামেরা, এটাও কিন্তু এক ধরনের কম্পিউটার, বাট এটা হচ্ছে একটা এমবেডেড কম্পিউটার, মানে স্পেশাল পারপাসে তৈরি করা। এমবেডেড কম্পিউটার হচ্ছে বিশেষ একটা কাজের জন্য বা স্পেশালাইজড কোনো কাজের জন্য তৈরি করা হয়, ওই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারে না। আর নর্মাল আমরা যখন কম্পিউটার ইউজ করি, ওই কম্পিউটার হচ্ছে অনেক ধরনের কাজ করতে পারে, বাট এমবেডেড কম্পিউটার হচ্ছে একটা স্পেসিফিক কাজের জন্য তৈরি করা হয়। তো মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এমবেডেড সিস্টেমে ব্যবহার করা হয়। তাহলে এই ছিল কম্পিউটার এবং আইসিটির 15টা প্রশ্ন। এখন হচ্ছে আমরা বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে বিজ্ঞানের যে 15টা প্রশ্ন, বিজ্ঞান কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের প্রথম প্রশ্ন ছিল, এটা হচ্ছে এক এক সেটে এক এক ধরনের আসে, তো সবগুলো প্রশ্নে আসবে। ইপিআই এর পূর্ণরূপ কি? ইপিআই এর পূর্ণরূপ কি, এই প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করছে। এই এক্সটেন্ডেড দিয়ে আসছে, হ্যাঁ, এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন দিয়ে আসছে। লাস্টে যেটা তো হবে না, প্রথম দুইটার থেকে যে কোনো একটা, বাট অনেকেই এই প্রশ্নের আনসারে এক্সটেন্ডেড দিয়ে আসছে, বাট এটার অ্যাকচুয়াল আনসার হচ্ছে এক্সপান্ডেড হবে। হ্যাঁ, খ নাম্বার হচ্ছে আনসার, এটা আনসার হচ্ছে খ নাম্বার, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই। ইপিআইটা হচ্ছে ডাব্লিউএইচ এর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএইচ এর উদ্যোগে ইপিআই প্রোগ্রামটা রান করা হয়। এই ইপিআই প্রোগ্রামটা হচ্ছে যেমন বিভিন্ন শিশুদের প্রাণঘাতী রোগের ভ্যাকসিনেশন দেওয়া হয়ে থাকে ইপিআই প্রোগ্রামের আওতায়, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। তাহলে ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে ইপিআই এর আওতায় যেমন যক্ষা, হুপিং কাশি, ডিপথেরিয়া, শিশুদের যেমন প্রাণঘাতী যেই রোগের টিকা, যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, হাম, ওগুলার টিকা দেওয়া হয়। তাহলে ডাব্লিউএইচ এর প্রোগ্রাম হচ্ছে ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেটা শিশুদের মারাত্মক রোগের টিকা দিয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন স্পেস টেলিস্কোপ 2021 সালে হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয়? এটা আনসার হচ্ছে ক নাম্বার, জেমস ওয়েব। জেমস ওয়েব হচ্ছে 2021 সালে যে হাবল টেলিস্কোপের ছিল, ওটা স্থলাভিষিক্ত হয়ে হচ্ছে জেমস ওয়েব। এবং এই জেমস ওয়েব যেটা ছিল, সেটা হচ্ছে মহাকাশে পাঠানো এ যাবৎকালের সবচেয়ে বড় টেলিস্কোপ, জেমস ওয়েব। এই যাবৎকালে যত টেলিস্কোপ পাঠানো হয়েছে, সেটা হচ্ছে এই যাবৎকালের সবচেয়ে বড় টেলিস্কোপ, জেমস ওয়েব। এবং এটা কাজ হচ্ছে বিভিন্ন মহাজাগতিক রহস্য অনুসন্ধান করা, ছবি পাঠানো, এগুলো হচ্ছে এই জেমস ওয়েব টেলিস্কোপের কাজ। হ্যাঁ, মহাজাগতিক বিভিন্ন রহস্য উন্মোচন এবং এই মহাকাশে বিভিন্ন ছবি প্রেরণ করা। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় টেলিস্কোপ। তাহলে এটার আনসার হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ। নেক্সট প্রশ্ন, কিউআর কোডে কোনটি ব্যবহার করা হয়? কিউআর কোডে তড়িৎ চুম্বক তরঙ্গ, রেডিও ফ্রিকোয়েন্সি, কোয়ান্টাম কম্পিউটিং,
কোনোটাই করা হয় না। কিউআর কোডে হচ্ছে অপটিক্যাল রিডিং ব্যবহার করা হয়। আমরা যেমন সুপার শপ থেকে কিনলে দেখবেন কিউআর কোড দিয়ে স্ক্যান করলে অটোমেটিক দাম চলে আসে। এখন কিউআর কোড যেটা ছিল, কিউআর কোড হচ্ছে যেমন এরকম অনেকগুলো এরকম স্কোয়ার থাকে, ওই স্কোয়ারের মধ্যে এই অপটিক্যাল একটা মেশিন দিয়ে হচ্ছে অপটিক্যাল রিডিং করে, যে আলু পড়লে হচ্ছে এগুলোতে কি আছে ওগুলা মেশিনে ডিরেক্ট রিড করতে পারে। তাহলে কিউআর কোডে হচ্ছে অপটিক্যাল রিডিং ব্যবহার করা হয়, এবং অপটিক্যাল রিডিং এর মাধ্যমে এই যে কিউআর কোড গুলো ছিল এখানে বিভিন্ন সংখ্যা থাকতে পারে, বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে, হ্যাঁ, যে কোনো নাম্বার অথবা যে কোনো ধরনের ইনফরমেশন, যে ওই প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন, কোথায় তৈরি করা হয়েছে, মেয়াদ কত, সবকিছু ওখানে থাকতে পারে, ওইটার প্রাইস, ওইরকম ইনফরমেশন হচ্ছে এই কিউআর কোডে থাকে, যেটা স্ক্যান করলে ওই অপটিক্যাল রিডার দিয়ে স্ক্যান করলে হচ্ছে সবকিছু মনিটরে চলে আসে। তাহলে কিউআর কোডে হচ্ছে অপটিক্যাল রিডিং ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ইথার সম্বন্ধে নিচের কোনটি মিথ্যা? ইথার একটি রাসায়নিক পদার্থ, এটা একটি কাল্পনিক মাধ্যম যা মহাকাশে সর্বত্র বিরাজমান ছিল। এই মাধ্যম ছাড়া তাড়িৎ চুম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়, আর এই কাল্পনিক মাধ্যমটির স্থিতিস্থাপক ধর্ম ছিল। তাহলে ইথার সম্বন্ধে প্রথম যে তথ্য, যেটা একটা রাসায়নিক পদার্থ, এটা ট্রু। ইথার একটা রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে ডাই ইথাইল ইথার, C4H10O। তাহলে ইথার হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, এই ইনফরমেশন হচ্ছে সত্য। এটা হচ্ছে ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল ইথার, তাহলে ইথাইলের রাসায়নিক নাম হচ্ছে ডাই ইথাইল ইথার, সংকেত হচ্ছে C4H10O। তাহলে প্রথমটা সত্য, এটা একটা রাসায়নিক পদার্থ। সেকেন্ডটা ছিল এটি একটি কাল্পনিক মাধ্যম যা মহাবিশ্বে সর্বত্র বিরাজমান। তাহলে ইথার একটি কাল্পনিক মাধ্যম, ইথার ইথার বাস্তবে আসলে ইথারের কোনো অস্তিত্ব নেই, ইথার সম্পূর্ণভাবেই কাল্পনিক, যা মহাবিশ্বের সর্বত্র বিরাজমান ছিল। তাহলে এটা ট্রু, এটা একটা কাল্পনিক মাধ্যম। আর এই কাল্পনিক মাধ্যমের স্থিতিস্থাপকতা ছিল, সেটা ট্রু, যেহেতু এটা একটা রাসায়নিক তরল পদার্থ, তার মানে নিঃসন্দেহে এটা একটা স্থিতিস্থাপক ধর্ম আছে। 3 নম্বর যেটা ছিল যে এই মাধ্যম ছাড়া তাড়িৎ চুম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়। তাড়িৎ চুম্বক তরঙ্গ, তার মানে হচ্ছে কি তাড়িৎ চুম্বক তরঙ্গ চলার জন্য অবশ্যই ইথার দরকার হয়। মানে 3 নম্বর যে লাইনটি, এটা মিনিং দাঁড়াচ্ছে যে এই মাধ্যম ছাড়া তাড়িৎ চুম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়, তার মানে তাড়িৎ চুম্বক তরঙ্গ চলাচল করতে গেলে ইথার নামক একটা মাধ্যমের দরকার হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি যে তাড়িৎ চুম্বক তরঙ্গ যেটা, সেটা শূন্য মাধ্যমে অথবা কোনো মাধ্যম ছাড়াই কি চলাচল করতে পারে। তাড়িৎ চুম্বক তরঙ্গ হচ্ছে শূন্য মাধ্যমে অথবা মাধ্যম ব্যতীতই চলাচল করে। তাহলে তাড়িৎ চুম্বক তরঙ্গ, যেমন সূর্যের আলো, মানে মহাকাশ বা অনেক দূরে থেকেও, বা বিভিন্ন নক্ষত্রের আলো কিন্তু আমরা দেখতে পাই। তো নক্ষত্রের আলো যখন আসে পৃথিবীতে, তখন কোনো মাধ্যম ছাড়াই কিন্তু আসে। তাহলে তাড়িৎ চুম্বক তরঙ্গ শূন্য মাধ্যম বা মাধ্যম ব্যতীত চলাচল করতে পারে, তার মানে 3 নম্বর তথ্যটা মিথ্যা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বলছে এই মাধ্যম ছাড়া, অ্যাকচুয়ালি ইথার নামে কোনো মাধ্যমই নাই, এবং ইথার নামে যে কোনো মাধ্যম নাই বা ইথারের অস্তিত্ব নেই, এটা হচ্ছে ওই মাইকেলসন মর্লির একটা পরীক্ষা ছিল, যে মাইকেলসন মর্লির পরীক্ষা, এই পরীক্ষা এবং আইনস্টাইনের যে আপেক্ষিক থিওরি ছিল, আপেক্ষিক তত্ত্ব, এই দুইটা থিওরির মাধ্যমে ইথার বলতে যে কোনো অস্তিত্ব নেই সেটার প্রমাণও পাওয়া যায়। যে মাইকেলসন মর্লির পরীক্ষা এবং আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব থেকে প্রমাণিত হয় যে ইথার নামের কোনো মাধ্যম অ্যাকচুয়ালি অস্তিত্ব নাই। তার মানে ইথার বলছে এই মাধ্যম ছাড়া চলাচল সম্ভব নয়, আসলে ইথার বলতে কোনো মাধ্যমই নাই। আর তাড়িৎ চুম্বক তরঙ্গ চলাচলের জন্য অ্যাকচুয়ালি কোনো মাধ্যমের দরকার হয় না। তাহলে এটার আনসার হচ্ছে গ নাম্বার, যে ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা। এটা আনসার হচ্ছে গ, যে এই মাধ্যম ছাড়া তাড়িৎ চুম্বক চলাচল সম্ভব নয়। তাহলে আনসার হচ্ছে গ নাম্বার। নেক্সট প্রশ্ন, যে আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত?
এটা আনসার হচ্ছে 1 থেকে 10 মেগাহার্টজ। আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে শব্দ তরঙ্গ ব্যবহার করে এটার যে প্রতিধ্বনি আসে এই প্রতিধ্বনির মাধ্যমে শরীরের ভিতরের কোনো অঙ্গের প্রতিবিম্ব ফুটায় তোলে। তাহলে আলট্রা সোনোগ্রাফি যেটা, এটা হচ্ছে শব্দ তরঙ্গ ব্যবহার করে, এই শব্দ তরঙ্গ ব্যবহার করে এটা যে প্রতিধ্বনি, এই প্রতিধ্বনির সাহায্যে শরীরের ভিতরে কোনো অঙ্গের অবয়ব ফুটায় তোলে। যেমন প্রসূতিকালে, হ্যাঁ, বা গর্ভাবস্থায় ভ্রূণের অবস্থা দেখার জন্য আলট্রাসোনোগ্রাফি করা হয়, এবং রোগ নির্ণয় বা ওই ভ্রূণের অবস্থা জানার জন্য যে আলট্রাসোনোগ্রাফি করা হয়, ওখানে যে শব্দ ইউজ করা হয় ওই শব্দের কম্পাঙ্কটা থাকে 1 থেকে 10 মেগাহার্টজ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে? তাহলে নিচের কোন খাবার থেকে আমরা নাইট্রোজেন পেয়ে থাকি? খনিজ লবণ, ভিটামিন, স্নেহ এবং আমিষ। এর মধ্যে প্রথম যে তিনটা, খনিজ লবণ, ভিটামিন এবং স্নেহ, ওখান থেকে নাইট্রোজেন পাওয়া যায় না। আমিষ যেটা, দেখেন আমিষের স্ট্রাকচার কি, আমিষের যে আমরা যদি রাসায়নিক স্ট্রাকচার দেখি তাহলে আমিষে হচ্ছে 4 ধরনের উপাদান থাকে: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে এই 4 ধরনের উপাদান হচ্ছে আমিষে থাকে, মানে আমিষ মূলত এই 4টা উপাদান নিয়ে গঠিত: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এবং আমিষের মধ্যে এই নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 16%। তাহলে আমিষের মধ্যে 16% নাইট্রোজেন থাকে। তাহলে আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে শরীরে নাইট্রোজেনের যে অভাব বা নাইট্রোজেন সরবরাহ করে থাকে একমাত্র আমিষ। আমিষ ছাড়া অন্য কোনো, এই যেমন যে আমিষ, স্নেহ, শর্করা, ভিটামিন, খনিজ লবণ, কোনোটাতেই নাইট্রোজেন থাকে না, শুধু আমিষেই থাকে, এবং আমিষে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 16%। তাহলে আমাদের শরীরে নাইট্রোজেন সরবরাহ করে হচ্ছে আমিষ থেকে, বা আমিষ আমিষ জাতীয় খাবার থেকে আমরা নাইট্রোজেন পেয়ে থাকি। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন বোমা কোনটা ক্রিয়া করে, বা হাইড্রোজেন বোমায় কোন বিক্রিয়া হয়? এটা, এই প্রশ্নটা কিন্তু একটা কনফিউজিং প্রশ্ন, এবং এই প্রশ্ন কিন্তু ম্যাক্সিমামরাই ভুল করছে। যে ম্যাক্সিমামরাই এই প্রশ্নের আনসার দেখাইছে হচ্ছে ফিউশন বিক্রিয়া, যে হাইড্রোজেন বোমায় কোনটি ক্রিয়া করে, ফিউশন বিক্রিয়া ক্রিয়া করে। বাট এখানে অপশন একটু কেয়ারফুলি দেখতে হবে, যে এখানে ফিশন আছে, ফিউশনও আছে, এবং দুইটাই দেওয়া আছে, ফিশন ফিউশন উভয়টি। যদি এটা যদি অপশনে না থাকতো, মানে এই গ নাম্বারটা যদি ধরেন না থাকতো অপশনে, তাহলে হ্যাঁ, খ নাম্বারটা আনসার 100% রাইট, যে হাইড্রোজেন বোমায় কোনটি ক্রিয়া করে, ফিশন বিক্রিয়া। বাট যেহেতু অপশনে দিছে ফিশন এবং ফিউশন উভয়টি, আবার এখানে দেখেন একটু ইয়ে দিচ্ছে যে সাধারণ রাসায়নিক বিক্রিয়া কিনা, না, এটা সাধারণ রাসায়নিক বিক্রিয়া না। হাইড্রোজেন বোমায় যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া হয়। হ্যাঁ, নিউক্লিয়ার বিক্রিয়া হয়ে থাকে। তাহলে হাইড্রোজেন বোমায় কি বিক্রিয়া হয়? দেখেন এটা এটা এখন এটা চিন্তা কিভাবে করবো, এই যে দেখেন এখানে বলা আছে যে সাধারণ রাসায়নিক বিক্রিয়া কিনা, না, হাইড্রোজেন বোমা সাধারণ রাসায়নিক বিক্রিয়া না, হাইড্রোজেন বোমা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এবং নিউক্লিয়ার বিক্রিয়া তাহলে কয় ধরনের আছে? 2 ধরনের হয় নিউক্লিয়ার বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন। এবং হাইড্রোজেন বোমায় অ্যাকচুয়ালি 2 ধরনের বিক্রিয়াই হয়ে থাকে। যদি অপশনে যদি উভয়টাই অপশন না থাকতো, এবং 3 নম্বর অপশনটা যদি না থাকতো, তাহলে হচ্ছে আমরা 2 নম্বর অপশন দাগাইতাম, 2 নম্বর আনসার রাইট ছিল ফিউশন বিক্রিয়া। বাট যেহেতু এখানে দুইটাই আছে, ফিশন এবং ফিউশন, তাহলে আনসার হবে দুইটাই। কিভাবে দেখেন, ফিশন বিক্রিয়া কি ছিল? ফিশন বিক্রিয়া ছিল যে বড় একটা পরমাণু ভেঙে ছোট ছোট পরমাণু হবে এবং শক্তি নির্গত হবে। আর এটা হচ্ছে ফিশন, নিউক্লিয়ার ফিশন। আর ফিউশন বিক্রিয়া কি ছিল? ফিউশন হচ্ছে ছোট নিউক্লিয়াস একসাথে হয়ে বড় নিউক্লিয়াস হবে, বা বড় কোনো। হাইড্রোজেন বোমা যেটা ঘটে, হাইড্রোজেন বোমা প্রথম হচ্ছে ফিশন বিক্রিয়া হয়। ফিশন বিক্রিয়ার মাধ্যমে যে নির্গত শক্তি, এই শক্তিটা হচ্ছে হাইড্রোজেনের যে 2টা আইসোটোপ আছে, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। হাইড্রোজেনের 2টা মানে আইসোটোপ হচ্ছে, একটা হচ্ছে ডিউটেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। 2131, এটা হচ্ছে ডিউটেরিয়াম, আর এটা হচ্ছে ট্রিটিয়াম। ট্রিটিয়াম, এই
ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং প্রচুর শক্তি নির্গত হয়। তাহলে এটা হচ্ছে মানে হাইড্রোজেন বোমার মূল বিক্রিয়া কিন্তু এই 2 নাম্বারটা। হ্যাঁ, মূল বিক্রিয়া হচ্ছে এই ফিউশন বিক্রিয়া, যে হাইড্রোজেন বোমার যে শক্তি উৎপন্ন হয় এই যে, সেটা হচ্ছে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, যেটা এই দুইটা বিক্রিয়া করে হিলিয়াম নিউক্লিয়াস এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এটা হচ্ছে হাইড্রোজেন বোমা মূল বিক্রিয়া। বাট এটা হওয়ার আগে ফিশন হয়। ফিশনের মাধ্যমে যে শক্তিটা, এই শক্তিটার কাজে লেগেই ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বিক্রিয়া করে। যেহেতু অপশনে উভয় বিক্রিয়া আনসার মানে অপশন আছে, এই জন্য আনসার অবশ্যই হবে হাইড্রোজেন বোমায় কোনটা ক্রিয়া করে, দুইটাই ক্রিয়া করে, ফিশন এবং ফিউশন উভয়টাই ক্রিয়া করে। এই প্রশ্নটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কিন্তু ভুল করে আসছে, যে শুধু একটা দিছে মানে আহ কোনটা বলে ওই যে ফিউশন দিয়ে আসছে। বাট যেহেতু অপশনে দুইটাই আছে, এজন্য আনসার হবে ফিউশন এবং ফিউশন উভয়টাই। নেক্সট প্রশ্ন, কোন গ্রহে কিউরিসিটি মহাকাশ যানটি প্রেরণ করা হয়? এটা আনসার হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহে কিউরিসিটি যে মহাকাশ যান সেটা প্রেরণ করা হয়, এবং সেটা হচ্ছে 2012 সালে। 2012 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে নাসা, নাসা 2012 সালে মঙ্গল গ্রহে কিউরিসিটি মহাকাশযানটি প্রেরণ করে, এবং এই কিউরিসিটি মহাকাশযান হচ্ছে মঙ্গল গ্রহে প্রেরিত প্রথম মহাকাশযান, এবং সেটা মঙ্গল গ্রহে বিভিন্ন গবেষণা এবং মঙ্গল গ্রহের যে আমরা ছবি দেখতে পাই সবগুলো ওই কিউরিসিটি মহাকাশযানটি প্রেরণ করা হয়, মানে ওই মহাকাশযান থেকেই প্রেরণ করা হয়ে থাকে। তাহলে কিউরিসিটি যে মহাকাশযান সেটা 2012 সালে মঙ্গল গ্রহে প্রেরণ করা হয়। নেক্সট প্রশ্ন, ফিটকিরিতে কত অণু পানি থাকে? ফিটকিরি, ফিটকিরি আরেক নাম হচ্ছে পটাশ অ্যালাম, এবং এটার সংকেত হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। হ্যাঁ, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি। এটা হচ্ছে ফিটকিরির সংকেত। ফিটকিরি অথবা পটাশ অ্যালাম যেটা, এটার সংকেত হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট ইন্টু 24 অণু পানি। তাহলে ফিটকিরিতে কত অণু পানি থাকে? আনসার হচ্ছে ক নাম্বার, 24 অণু। ফিটকিরি বিভিন্ন জীবাণুনাশক হিসেবে ইউজ করে, পানি পরিশুদ্ধ করার ক্ষেত্রে ফিটকিরি ইউজ করা হয়। তাহলে ফিটকিরি যে সংকেত, এই সংকেতটা জানলেই আনসার করা যাবে যে এটাতে 24 অণু পানি থাকে। নেক্সট প্রশ্ন, নেসেসারি ইভিল কোনটি? এখানে নেসেসারি ইভিল হচ্ছে প্রসাধন। প্রসাধন যেটা, প্রসাধন হচ্ছে উদ্ভিদ তার মূলের সাহায্যে যে পানিটা মাটি থেকে নেয়, এই পানিটা নেওয়ার পরে তার খাদ্য উৎপাদন করার পরে এক্সট্রা যে পানি থাকে, এই পানিটা উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বিভিন্ন পাতা বা পত্ররন্ধ্র এগুলোর মাধ্যমে সে পানিটা বাইরে বের করে দেয়। এই যে পানিটা বাইরে বের করে দেয়, এই বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে, প্রক্রিয়াটা যেটা সেটাই হচ্ছে প্রসাধন, এবং এই প্রসাধনটাকে বলা হয় উদ্ভিদের নেসেসারি ইভিল। এখন নেসেসারি ইভিল কেন বলা হয়? দেখেন, উদ্ভিদ, ধরেন একটা উদ্ভিদ মাটি থেকে হচ্ছে সে পানি গ্রহণ করে। যখন প্রসাধন হয়, ধরেন পাতার মাধ্যমে যে প্রসাধনটা হচ্ছে, প্রসাধন হলে পানিটা কি বাষ্প আকারে বের হয়ে যায়। পানিটা বের হলেই কিন্তু সে আবার মাটি থেকে পানিটা টান দেয়। তাহলে এটা উদ্ভিদের জন্য অনেক প্রয়োজন। বাট ধরেন কোনো কারণে মাটিতে পানির পরিমাণ কমে গেছে, বা শীতকালে যখন পানির স্তর নিচে নেমে যায়, তখন কিন্তু উদ্ভিদ পানি বেশি গ্রহণ করতে পারে না, কিন্তু প্রসাধন কিন্তু ঠিকই চলতে থাকে। ফলে হয় কি, উদ্ভিদের পানি কম পাচ্ছে, কিন্তু একটা হচ্ছে যে হ্যাঁ পানি গ্রহণ করতেছে, প্রসাধন হচ্ছে, ঠিক আছে, ব্যালেন্স আছে। বাট শীতকালে যখন পানির পরিমাণ কমে যায়, তখন পানি গ্রহণ করে কম, কিন্তু প্রসাধন কিন্তু ঠিকই আগের মতোই চলতে থাকে। সে এজন্যই দেখবেন যে প্রসাধন কমানোর জন্য শীতকালে কি করে, উদ্ভিদের পাতা ঝরে যায়, মানে
গাছপালা ইচ্ছে করে পাতা ফেলে দেয় যেন প্রসাধনের হারটা কমে যায়। হ্যাঁ, প্রসাধনের কারণে অনেক বেশি এই মানে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, থাকলেও প্রসাধনটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এটা গুরুত্বপূর্ণ এবং এটা কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, এই জন্য এটাকে বলা হয় নেসেসারি ইভিল। তাহলে এটা আনসার হচ্ছে প্রসাধন। নেক্সট প্রশ্ন, তরঙ্গের বেলায় কোনটি সত্য? তাড়িৎ-চুম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে। শব্দ তরঙ্গ এক ধরনের তাড়িৎ-চুম্বক তরঙ্গ, সকল তরঙ্গেরই প্রতিফলন এবং প্রতিসরণ হয় না। আর তরঙ্গ বেগ হচ্ছে, এটা তরঙ্গ হবে যে তরঙ্গ বেগ হচ্ছে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। এখন প্রথমটাতে আসে, সত্য কিনা দেখি। তড়িৎ-চুম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে। তাড়িৎ-চুম্বক তরঙ্গ কি জিনিস? তাড়িৎ-চুম্বক তরঙ্গ আর আলোক তরঙ্গ অ্যাকচুয়ালি একই। হ্যাঁ, তাড়িৎ-চুম্বক তরঙ্গই আলোক তরঙ্গ হিসেবে কাজ করে। আমরা যে আলোর তরঙ্গ যেটা বলি সেটি হচ্ছে তাড়িৎ-চুম্বক তরঙ্গ, অর্থাৎ আলো এক ধরনের তাড়িৎ-চুম্বক তরঙ্গ এবং এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড গতিতে চলাচল করে। তাহলে তাড়িৎ-চুম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে, এই ইনফরমেশনটা হচ্ছে সত্য। তার মানে ক নাম্বারটি হচ্ছে আমার রাইট আনসার। তাহলে বাকি তিনটাতে কি ভুল? বলছে শব্দ তরঙ্গ এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ। না, শব্দ তরঙ্গ তাড়িৎ চুম্বক তরঙ্গ না। শব্দ তরঙ্গ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। তাহলে খ নম্বরটা ভুল। ক নম্বর বলছে সকল তরঙ্গেরই প্রতিফলন এবং প্রতিসরণ হয় না। এটা ভুল। সকল তরঙ্গেরই প্রতিফলন এবং প্রতিসরণ দুইটাই হয়। লাস্ট বলছে তরঙ্গ বেগ হচ্ছে কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। আমরা জানি তরঙ্গ বেগের যে সূত্র ছিল যে v = f ল্যামডা। ভিটা হচ্ছে তরঙ্গ বেগ, তাহলে তরঙ্গ বেগ হচ্ছে কি, এফ হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ বেগ কি, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের কি গুণফল। তাহলে এখানে অনুপাত হবে না, এখানে হবে কি গুণফল, যে তরঙ্গ বেগ হচ্ছে কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল। তাহলে এটা আনসার হচ্ছে ক নাম্বার, ক নাম্বারটা হচ্ছে রাইট আনসার। নেক্সট প্রশ্ন, হিগের কণা প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে? যে হিগসের কণা বা হিগস পার্টিকেল যেটা বলে, যে হিগস পার্টিকেলের সাথে কোন বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে, সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। এই সত্যেন্দ্রনাথ বসুর সাথে হিগসের কণা নাম জড়িত আছে। সত্যেন্দ্রনাথ বসু হচ্ছে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব দেয় 1924 সালে। হ্যাঁ, 1924 সালে কোয়ান্টাম সংখ্যায়ন তথ্য প্রদান করেন। তাহলে সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম সংখ্যায়ন তথ্য প্রদান করে, যেটার অবদানের স্বীকৃতি স্বরূপ তার নামে একটি মৌলিক কণার নামকরণ করা হয় হচ্ছে বোসন কণা। হ্যাঁ, মানে সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব প্রদান করেন, যেটার অবদানের স্বীকৃতি স্বরূপ একটা মৌলিক কণিকার নাম বোসন কণা রাখা হয়। এবং এই বোসন কণাটা কিন্তু এই সত্যেন্দ্রনাথ বসু, যে বসু থেকে হচ্ছে বোসন কণা, এবং এই হিগসের সাথে যোগ হয়ে হিগস বোসন কণা। হ্যাঁ, এটার নাম হচ্ছে হিগস হিগস বোসন কণা। এবং এই হিগস বোসন কণার আরেক নাম হচ্ছে ঈশ্বর কণা। হ্যাঁ, দেখবেন যে ঈশ্বর কণার নাম শুনে থাকবেন, যে ঈশ্বর কণা বা গডস পার্টিকেল। গডস পার্টিকেল বা ঈশ্বর কণা, সেটা হচ্ছে হিগস বোসন কণা। হিগস বোসন কণা আরেকটা হচ্ছে ঈশ্বর কণা, এবং সেটাই হচ্ছে আপনার ওই যে সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে হিগস বোসন কণার নামকরণ করা হয়েছে। তাহলে এটা আনসার হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। নেক্সট প্রশ্ন, কোন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়? গ্রিন হাউস ইফেক্ট ঘটানোর জন্য হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন একটাও দায়ী না। দায়ী হচ্ছে মিথেন গ্যাস, CH4। CH4 হচ্ছে গ্রিন হাউস
ইফেক্ট ঘটায়। গ্রিন হাউস ইফেক্টটা কি? গ্রিন হাউস মানে গ্রিন হাউসের মতো যদি আমরা চিন্তা করি যে গ্রিন হাউসে কি হয়, ধরেন একটা কাচের ঘর, কাচের ঘরে ধরেন গাছপালা হচ্ছে, তো কিভাবে হয়, সূর্যের আলো আসে কিন্তু রিফ্লেক্ট হয়ে আর বেরোতে পারে না, রিফ্লেক্ট হয়ে এগুলা বেরোতে পারে না। তার মানে ভিতরের ঘরটা কি গরম থাকে, তাহলে গাছপালা উৎপন্ন হইতে পারে। শীত প্রধান দেশে যেখানে হিট ধরে রাখার জন্য গ্রিন হাউস এরকম কাচের ঘরের মধ্যে হিট আটকায় রাখে। আর পৃথিবীতে যে গ্রিন হাউস ইফেক্টটা হয় সেটা হয় কি, ধরেন এই যে পৃথিবীর যে তাপমাত্রা, এই তাপমাত্রা হচ্ছে কিছু কিছু গ্যাস কি করে রাখে, ধরে রাখে। যেমন মিথেন, সিএফসি, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে যে পৃথিবীর যে তাপমাত্রা, এই তাপমাত্রা হচ্ছে তারা ধরে রাখে। তাহলে কি হয়, পৃথিবীর তাপমাত্রাটা আর বাইরে যেতে পারে না। ফলত কি হয়, পৃথিবীর টেম্পারেচার বেড়ে যায়। হ্যাঁ, সূর্যের যে তাপটা পৃথিবীতে আসে সেটা এসে আর রিফ্লেক্ট করে এই এই যে গ্যাসগুলা, গ্রিন হাউস গ্যাসগুলা, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে পৃথিবীকে ঘিরে একটা বলয়ের মতো তৈরি করে, যার কারণে যে সূর্যের যে বিকৃত তাপ সেটা পৃথিবী থেকে বের হতে পারে না। ফলত কি হয়, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, বেড়ে গিয়ে হচ্ছে আপনার আইস মেল্টিং বা বিভিন্ন পরিবেশগত দুর্যোগ হয়ে থাকে। তাহলে গ্রিন হাউস ইফেক্ট যে ঘটায়, ইফেক্টের জন্য দায়ী হচ্ছে মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, একটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। এগুলো হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিরল ভূতল খনিজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? হ্যাঁ, বিরল ভূতল খনিজ অথবা রেয়ার আর্থ মিনারেলস। তাহলে রেয়ার আর্থ মিনারেল সম্পর্কে নিচের কোন ইনফরমেশনটা রাইট? প্রথমটা বলছে এর মধ্যে 15টি ধাতু রয়েছে, এটা ভুল। রেয়ার আর্থ মেটাল মূলত আছে হচ্ছে টোটাল 17টা। তাহলে এর মধ্যে রেয়ার আর্থ মেটাল হিসেবে আছে 17টা ধাতু। লিথিয়াম এই খনিজের মধ্যে অন্যতম সদস্য। রেয়ার আর্থ মেটালের মধ্যে লিথিয়াম আছে বাট খুব সামান্য পরিমাণ, তাহলে এটা অন্যতম সদস্য না, তাহলে এটাও ভুল। 3 নম্বর হচ্ছে এর মধ্যে অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে। হ্যাঁ, এটা রাইট, যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলো, এগুলোর মধ্যে অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে এবং এই জন্যই এগুলা ব্যবহার উপযোগী বা এত মানে দামি এগুলা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। আর লাস্ট বলছে ইউক্রেন এই খনিজ উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে, এটা ভুল। রেয়ার আর্থ মেটাল উপাদানে শীর্ষ অবস্থানে রয়েছে হচ্ছে চীন। রেয়ার আর্থ মেটাল দিয়ে কি করে? রেয়ার আর্থ মেটাল হচ্ছে আপনার যে বিভিন্ন আধুনিক প্রযুক্তি, শিল্প এবং প্রতিরক্ষা খাতে এগুলা ইউজ করা হয়। হুম। আধুনিক প্রযুক্তি, শিল্প ও প্রতিরক্ষা কাজে এগুলো হচ্ছে রেয়ার আর্থ মেটাল গুলা ইউজ করা হয়। এটা উৎপাদনের শীর্ষে আছে চীন। এটা অসাধারণ চুম্বক ধর্ম রয়েছে এবং এর মধ্যে টোটাল রেয়ার আর্থ মেটাল রয়েছে 17টা। বিজ্ঞানের লাস্ট প্রশ্ন ছিল কোন ধাতুটি পানিতে ফেললে আগুন ধরে যায়? এটা আনসার ছিল সোডিয়াম। কারণ সোডিয়াম হচ্ছে অত্যন্ত সক্রিয় ধাতু, যেটা পানিতে ফেললে সাথে সাথে আগুন ধরে যায়। কিভাবে আগুন ধরে? সোডিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, সোডিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করে তখন অত্যধিক তাপ উৎপন্ন করে, হ্যাঁ, অত্যধিক তাপ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন গ্যাসটা যে অত্যধিক তাপ থাকে এর সাথে সংস্পর্শে এসে কি আগুন ধরে যায়। তাহলে সোডিয়াম পানির সাথে যে বিক্রিয়া করে অত্যাধিক তাপ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসটা এই তাপের সংস্পর্শে এসে কি সাথে সাথে আগুন ধরে যায়। সোডিয়াম অনেক বেশি সক্রিয়, এজন্য কি করা হয়, এই যে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতুকে, তাহলে সোডিয়াম ধাতু কিন্তু বাতাসের সাথে বিক্রিয়া করে ফেলে, বাতাসে যে জলীয় বাষ্প থাকে এই জলীয় বাষ্পের সাথেও সোডিয়াম ধাতু বিক্রিয়া করে। এজন্য সোডিয়াম ধাতুকে খোলা অবস্থায় রাখা হয় না, সোডিয়াম ধাতুকে অবশ্যই কেরোসিন বা ন্যাপথার নিচে রাখা হয়। হ্যাঁ,
কেরোসিন বা ন্যাপথাতে ডুবিয়ে রাখা হয় সোডিয়াম ধাতু। কেন? কারণ সোডিয়াম ধাতু এতই সক্রিয় যে এটা খোলা অবস্থায় রাখলে বাতাসের জলীয় বাষ্পের সাথেও বিক্রিয়া করে ফেলে, এই জন্য সোডিয়াম ধাতুকে কেরোসিন বা ন্যাপথার নিচে রাখা হয়। এটা কিন্তু রিটেনের প্রশ্ন আসে যে সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের নিচে রাখা হয় বা ন্যাপথার নিচে রাখা হয়। এটার কারণ হচ্ছে কেরোসিন বা ন্যাপথাতে একটা উপাদান থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন। এবং এই যে সোডিয়াম ধাতু, সোডিয়াম হচ্ছে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না। যেহেতু বিক্রিয়া করে না, এর জন্য সোডিয়ামটা হচ্ছে অক্ষত থাকে, মানে ক্ষয় হয় না। যে কেরোসিন এবং ন্যাপথার মধ্যে নাইট্রোজেন জাতীয় পদার্থ, নাইট্রোজেনের সাথে যেহেতু সোডিয়াম বিক্রিয়া করে না, এই জন্য সোডিয়ামটা সেফ থাকে। এই জন্য সোডিয়ামকে কেরোসিন বা ন্যাপথার নিচে রাখা হয়। এই ছিল আমাদের বিজ্ঞান এবং কম্পিউটারের সলিউশন। এই বিজ্ঞান এবং কম্পিউটারের যে প্রশ্ন, প্রিলিমিনারি প্রশ্ন অনুযায়ী যেটা ধারণা করা হচ্ছে যে মোটামুটি রিটেনের প্রশ্ন আপনার ওই ধাপের যদি হয় তাহলে গতানুগতিক যে প্রিপারেশন বিজ্ঞান এবং কম্পিউটারের, ওই গতানুগতিক প্রিপারেশন থেকে বের হয়ে আর একটু আপডেটেড ওয়েতে রিটেনের প্রিপারেশন নিতে হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।